এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন। এই মুহূর্তে আমার সঙ্গে আছে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ফাল্গুনী রয় চৌধুরী। আমরা প্রত্যেকবারের মতো আবার গল্প করব, আবার জেলার বিশেষ বিশেষ খবর নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে থাকবে জেলার সাংবাদিকরা। ফাল্গুনীদি, অনেক অনেক স্বাগত আপনাকে। স্বাগত সঞ্জীব, তোমাকেও। কেমন আছেন বলুন? ভালো আছি। কি হালচাল? ঠিকঠাক চলছে। তুমি ঠিক আছো? আমি একদম ভালো আছি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন তুমি যেরকম ভাবে শুরুটা করলে যে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলি, বিভিন্ন জেলায় কি ঘটছে না ঘটছে সেই সমস্ত নিয়ে কথা বলি এবং আশেপাশে যা ঘটনা ঘটছে সেই সমস্তগুলো যে কথার সূত্র ধরে যেরকম ভাবে আসে সেগুলো নিয়েও আমরা আলোচনা করে থাকি। একদমই তাই। তো সেরকম ভাবে আজকেও আমরা এগোবো। সঞ্জীব রয়েছে আমার সঙ্গে, সঞ্জীবের সঙ্গেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই খবর করতে গেলে অনেক সময় এমন খবর হয় যেগুলো মনকে নাড়া দিয়ে যায় অনেক সময়, মানে যে আমাদের এটা পেশা কিন্তু তাও এক একটা খবর এরকম আসে না। কালকেই যেরকম এক ডক্টরের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ওই কোভিডের সময়টাতে যখন বেশ কিছু মানে তাদেরকে করতে হচ্ছে, তাদেরকে ডিউটি পালন করতে হচ্ছে, কিন্তু এক একটা এমন ঘটনা ঘটছিল সেই সময়টাতে যে সময়টা একটা ডাক্তার হয়েও তাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। ঠিক সেরকমই আমাদেরও এমন কিছু কিছু খবর করতে হয় যেটা আমাদের মানে খারাপ লাগে, মনকে নাড়া দেয়। এরকম তোমার জীবনে কি সেরকম কিছু ঘটেছে যে একটা খবর করতে গিয়ে খুব খারাপ লেগেছে? হ্যাঁ, অবশ্যই। মানুষের জীবনে তো দিদি ভালো খারাপ লেগেই আছে এবং অনেক কিছু আছে, আমার জীবনেও আছে এবং সেগুলো ঘটেছে কোনো না মুহূর্তে। কিন্তু আমার মনে হয় যে খারাপ মুহূর্তগুলোকে ভুলে গিয়ে নিজের লাইফে এগিয়ে যাওয়াটাই উচিত। কারণ কি খারাপ মুহূর্তকে আমরা মনে রেখে খুব একটা যে লাভবান হব সেটারও মনে হয় না। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি ওই নিজের জীবনের খারাপ মুহূর্ত ভালো মুহূর্ত নয়, মানে আমি বলতে চাইছি যে কাজ করতে করতে এমন অনেক কিছু জিনিস আছে না যেটা মানে মনটাকে খুব খারাপ করে দেয়। মনে হয় যে এটা না হলেও হয়তো পারতো। এরকম সেরকম খবর করতে গিয়ে বা তুমি প্রেজেন্ট করতে গিয়ে এরকম কখনো কোনো সেরকম কোনো ঘটনা ঘটেছে তোমার জীবনে যে সেই খবরটা তোমাকে খুব নাড়া দিয়ে গেছে, নাকি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর জীবনে সেরকম ভাবে কোনো নাড়া দেয়নি? না, সেটা বলবো না, আমি অবশ্যই দিয়েছে। একটা খবর করতে গেছিলাম, সেটা বলা যাবে না এখানে যদিও বা, কিন্তু হ্যাঁ সেখানে গিয়ে কিছু শিখেছিলাম ভালো খারাপ, এবং যেটা ভেবে গেছিলাম হয়তো সেটার বিপরীত হয়েছে, তাই জন্য হয়তো খারাপটা লেগেছে। তো এরকম অনেক ঘটনা আমার জীবনে তো আছে। আপনার জীবনে কি এরকম কিছু? হ্যাঁ, এ তো অবশ্যই। মানে ধরো হঠাৎ করে দেখতে গিয়ে খবর করতে গিয়ে দেখলাম যে খুব চেনা পরিচিত কেউ মানে তার জীবনে কোনো রকমের কোনো কিছু ঘটেছে সেরকম মনে হয়। একটা সময় দেখেছিলাম ওই পাহাড়ে কেউ গিয়ে আটকে পড়েছে, সেগুলো খুব আমার কাছাকাছি কোনো মানুষজন তারা মানে খবর করতে গিয়ে তখন দেখা গেছে, লিখতে গিয়ে দেখা গেছে যে আরে এরা তো আমার খুব কাছের মানুষ, কিন্তু এখন এরকম একটা বিপদের মধ্যে পড়েছে, খারাপ লাগে। বা কোনো রকমের কোনো একটা মৃত্যু সংবাদ, বা যদি কোনো জায়গায় কেউ সমস্যা পড়ে থাকে, এরকম নানা ধরনের জিনিস তো ঘটেই থাকে। তারপরে এমন কিছু কিছু মানে খবর থাকে যেগুলো সত্যি করে মনকে নাড়া দেয়। কালকে যেরকম আমরা অনেকগুলো খবর দেখিয়েছিলাম যেগুলো হচ্ছে পানীয় জলের সংকট নিয়ে। বিভিন্ন জেলা জুড়ে মানে জায়গায় জায়গায় পানীয় জলের সংকট, আর তার থেকে মানুষ এমন ভাবে জল নিয়ে খাচ্ছে,
মানে সেই জলগুলো আমরা মানে কোনোদিনও ভাবতে পারি না যে এখানে বসে যে আমরা ওই জল কখনো খাবো। আমরা কত রকমের মানে প্রিকশনস নিই না যে এই জল খাবো না, ওই জল খাবো না, এটা লাগাতে হবে, ওটা লাগাতে হবে। কিন্তু তারা তাদের জায়গা থেকে কি করছে, হ্যাঁ, কি অসহায় হলে মানে কতটা অসহায় হলে তবে ওই মানে নোংরা জল সেটাকে পান করা যায়। তো এগুলো দেখে সত্যি খুব খারাপ লাগে, যে এটা মনে হয় যে আমরা সব সময় ভাবি না যে আমাদের হয়তো এটা নেই ওটা নেই, অনেক দুঃখ অনেক কিছু রয়েছে, কিন্তু এই সব ছবিগুলো দেখলে মনে হয় যে না আমরা হয়তো ভালো আছি, মানে আমাদের থেকেও অনেকে খারাপ রয়েছে, যে খারাপ থাকাটা তাদের মানে দরকার ছিল না, বা সেখান থেকে কত দ্রুত তাদেরকে বের করে নিয়ে আসা যায়। এবং তার মধ্যে এখন গ্রীষ্মকাল চলছে এবং আমাদের এখানে অনেক এরকম পরিবার আছে যারা হয়তো স্বভাবত খুবই জল অপচয় করে থাকে এবং তারা বুঝতেও পারছে না যে তারা কি করছে, এবং এই জলটার জন্য একটা অন্য জায়গায় মানুষ কিভাবে হাহাকার করছে সেটাও একটা খুবই ভাবনার বিষয়। তো এটা একটু লোককে ভাবার জন্য আমি বলবো, কেন কি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, জল অপচয় করা উচিত নয়। দিদি আপনি কি বলবেন? হ্যাঁ, অপচয় করাটা তো সত্যি, এটা তুমি খুব ভালো কথা বলেছো। কিছুদিন আগেই একটা খবর, এই মানে একদিন আগেই আমরা একটা জায়গার খবর করছিলাম, সেটা করতে গিয়ে দেখলাম যে সেখানে মানে ওই একটা মানে পুরসভা থেকে কল লাগিয়েছে, কিন্তু কোনো কলে প্রথম কথা জল পড়ছে না, আর ওই যে কলের যে চাবিটা থাকে সেই চাবিগুলো নেই। ঠিক আছে, এবার মানে পুরসভা থেকে মানে সাধারণ মানুষ বলছে যে পুরসভাই লাগায়নি, আবার পুরসভা বলছে আমরা লাগিয়েছিলাম, কিন্তু সাধারণ মানুষ সেগুলোকে খুলে খুলে নিয়ে চলে যায়, এবং চাবিটা খুলে ফেলার দরুন যেটা হচ্ছে যে অনর্গল জল পড়ে যাচ্ছে। এবার সাধারণ মানুষ বলছে যে গ্রীষ্মকালে মানে এই যে জল অপচয় হচ্ছে, জল অপচয় হওয়ার ফলে পরবর্তী ক্ষেত্রে জলের সংকট দেখা দিতে পারে সেই এলাকায়। তো সুতরাং এগুলো উভয় পক্ষকেই দেখতে হয়, মানে আমরা যেরকম ওই কলটাকে ইউজ করব তেমন সেই কলটাকে ঠিকঠাক রাখার দায়িত্বটাও আমাদের, আবার পুরসভাকেও দেখতে হবে যে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে পরে সেই কোন কোন জায়গাতে এই জিনিসগুলো হচ্ছে সেগুলোতে একটু দেখভাল করা, সেগুলো নজরে রাখা, যদি এরকম ঘটনা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, এগুলোরও মানে ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তো এটা তো একটা মারাত্মক সমস্যা। আবার অনেক সময় আমরা কি করি, এই সমস্ত মানে জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক সময় কি করি, একটু যে বেশ ঠান্ডার জায়গায় চলে যাই, এই সময়টাতে বেশ ঠান্ডার জায়গায় ঘুরতে টুরতেও ভালো লাগে, তাই না? অনেকেই এখন বেড়াতে চলে যাচ্ছে, একদমই তাই, বিশেষ করে কোনো পাহাড়ি অঞ্চলে, কোনো ঠান্ডা ঠান্ডা একটা জঙ্গল ঘেরা জায়গায়, এরকম জায়গায় আমাদের সেরকম অনেক খবর আসে যে আমরা মানে অনেক মানুষ ঘুরতে যাচ্ছে। আচ্ছা, একটা দেখি জলের যে সমস্যা সেটা আরেকবার দেখাই, আমরা কালকেও দেখিয়েছিলাম, আজকেও একবার দেখাই জলের সমস্যা। পানীয় জলের সংকট উত্তর দিনাজপুরে। তীব্র জলসংকট রুখতে তপন ব্লকের বালাপুর অঞ্চলের বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। হাঁড়ি কড়াই বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ। তপন বালাপুর অঞ্চল ভৌগোলিকভাবে পানীয় জলের সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি বলে অভিযোগ একাংশের। সে কারণেই পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তা সময় মতো আসে না। পানীয় জলের জন্য সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে থাকতে হয় গ্রামবাসীদের। ভূগর্ভস্থ পানীয় জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। সকালে কাজে যায়, 9টার সময় হাজিরা দিতে হয় লোকের বাড়িতে, আমাদের 10টা অবধি জলের জন্য লাইন দিতে হয়। এই যে আমাদের একটা সরকারি ট্যাপ আছে এখানে, 10টা অবধি আমাদের লাইন দিয়ে থাকতে হয়। আবার বিকালে কোনো টাইম টেবিল নাই, কখন জল ছাড়বে কোনো টাইম টেবিল কিচ্ছু নাই। পানীয় জল না পেয়ে মাঝে মধ্যেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গত 6 মাসে তপনের বিভিন্ন প্রান্তে পানীয় জলের দাবিতে প্রায় 9টি জায়গায় অবরোধ হয়েছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ট্যাঙ্কির জল দিয়ে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, তবে সমস্যার স্থায়ী সমাধান কবে হবে তা জানা নেই কারো। আমাদের টেন্ডার ওপেন হয়ে গেছে, মানে আমরা কাজ ধরছি ওইটাকে, আমরা এখন ওটাকে ওপেন করে আমরা কাজটাকে মানে দিব অল্প দিনের মধ্যে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা। সে তো এখানে সব জায়গায় সমস্যা, এখানে শুধু বালাপুরে না, সব 17টা সংসদেই সমস্যা, প্রত্যেকটা জায়গাতেই আমাদের জলের আমরা দিচ্ছি, তো প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হচ্ছে আমাদের। এখন দেখার বিষয় স্থানীয় বাসিন্দাদের জন্য ঠিক কোন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। ব্যুরো রিপোর্ট,
এক্সপ্রেস নিউজ। দেখো এই যে দেখলাম মানে লম্বা লাইন জল নেওয়ার জন্য, এবার এই যে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষের কাজকর্ম তো হচ্ছে, কাজকর্ম ফেলে দিয়ে তারা ওখানে দাঁড়িয়ে আছে, কাউকে নির্দিষ্ট সময় কাজে যেতে হয়, সেই কাজে যেতে পারছে না তারা, তারপরে ওইটুকু জল মানে তুমি একটা জায়গা থেকে কতটাই বা স্টোর করে নিয়ে যাবে, লিমিটেড থাকে না একটা জলের কল, এবং কত বড় লম্বা লাইন সেই সকাল থেকে ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য বিক্ষোভ হচ্ছে। প্রশাসন বলছে করবো এরকম একটা অবস্থা। তো চারপাশে এরকমই তো অবস্থা চলছে, আরো যত গরম পড়বে তত যদি প্রশাসন নজর না দেয় তাহলে এটা আরো বাড়তে থাকবে। তো আমরা যেটা আলোচনা করছিলাম সঞ্জীব, এই গরমকালে মনে হয় যেন কোনো একটা মানে পাহাড় অঞ্চলে বা কোনো ঠান্ডার জায়গায় ঘুরতে চলে যাই, না এরকম কোনো অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে, এবং ইচ্ছা আছে যাবো, কেন কি ওই সময়টা হয়তো একটু অন্যরকম লাগে। হ্যাঁ, তো যাওয়ার তো অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু ফেরার সময়টা মনে হয় আবার সেই গরমে ফিরে গেলাম, এটা খুব সেই দিনগুলো মনে পড়বে আবার যে না গিয়েছিলাম। কোথায় গেছো তুমি, মানে পাহাড়ি কোনো অঞ্চলে? পাহাড়ি বলতে গেলে সেরকম এবারে গ্যাংটকে গিয়েছিলাম একবার। আচ্ছা, ঠিক আছে, একবারই গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম এবং খুব মজা করেছিলাম সেখানে। খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছিল। সেটা কি গরমকালে গিয়েছিলেন নাকি ঠান্ডার সময়? না, গরমকালে গিয়েছিলাম, সেটা গরমকালে গিয়েছিলাম, ভালো ছিল, বেশ ট্রিপটা খুব ভালো হয়েছিল। আমাদের ব্যাচ থেকে নিয়ে গেছিল, আমি যেখানে মানে টিউশন পড়ি সেখান থেকে নিয়ে গেছিল। এবং বন্ধুদের সঙ্গে যাওয়ার একটা আলাদাই মজা। এক সপ্তাহ ধরে আমরা খুব আনন্দ করি, খুব ফটোশুটস করি এবং অনেক কিছু এক্সপ্লোর করি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেই রকমই অনেকেই ঘুরতে যাচ্ছে এই সময়টাতে, আর ওই পাহাড়ি অঞ্চলগুলোতে বিভিন্ন পর্যটন স্থল রয়েছে। এই জিনিসটাও একটা খুব, আমাদের তো মানে এই রাজ্যে বিভিন্ন পর্যটন স্থল রয়েছে, সেগুলোকে যদি খুব সুন্দর করে সাজিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু এটাও একটা মানে আর্নিং এর একটা ভালো একটা রোজগারের দিক হতে পারে। অনেক মানে যুব সমাজও তাতে ইনভলভ হতে পারে এবং সেখানে অনেক কাজের স্কোপ আসতে পারে, এবং পর্যটন শিল্পের যদি উন্নতি হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যেরও অনেক উন্নতি হতে পারে। মানে এত ভালো ভালো জায়গা রয়েছে, তুমি ধরো না মানে আমাদের পশ্চিমবঙ্গে কি নেই, এদিকে সমুদ্র রয়েছে, ওদিকে পাহাড় রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এবার সেই জায়গাগুলোতেই যেরকম দীঘায় যেমন একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, তো সুতরাং এটা এই সামনেই বোধহয় 30শে এপ্রিল ওপেন হবে। তো সেটা হলেও অনেক মানুষ সেখানে দর্শন করার জন্য আসবেন, অনেক মানুষের ভিড় হবে, কিছু কিছু মানুষের সেখানে কর্মসংস্থান হবে, এটাও কিন্তু একটা বেশ ভালো দিক। পাহাড়ি অঞ্চলগুলোতে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে মানে ওখানে না জানো তো ওই পাহাড়ি অঞ্চলগুলোতে জঙ্গল টঙ্গলগুলোতে যেরকম সবাই ওই মানে সাফারি করার জন্য যায়, হাতি সাফারির জন্য যায় বা জঙ্গলে বিভিন্ন জায়গায় যখন যায়, সেইগুলো তোমার তার সঙ্গে সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু মানুষ কিন্তু ওর সঙ্গে জড়িত থাকে। মানে ধরো হাতি সাফারি করে আসার পর সেখানে একটা মানে ওখানকার লোকাল যারা রয়েছে তারা একটা নাচের অনুষ্ঠান করলো, তো সেইখানে যেরকম রাভা শিল্পীরা, আমরা বিভিন্ন সময় এরকম অনেক স্টোরি করেছি যে রাভা শিল্পীদের নাচের এই নিয়ে, সেগুলো সেখানে তারা প্রদর্শন করে। এবং এখন একটা কি সমস্যা হয়ে গেছে সেখানে, যে এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন এবং বলেছিলেন যে ওই জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট মানে দিতে হতো, মানে একটা টাকা দিতে হতো, কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠকে বলে দিয়েছিলেন যে জঙ্গলে যেতে গেলে, বেড়াতে গেলে ওই টাকাটা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, কেন পর্যটকদের কাছ থেকে টাকা নেওয়া হবে। তো সেটা সঙ্গে সঙ্গে নোটিশ হয়ে যায়, উঠে যায়। কিন্তু এখন এরা মানে ধরো এই পর্যটন শিল্পের সঙ্গে যে সমস্ত মানুষগুলো জড়িয়ে রয়েছে, ধরো গাইড রয়েছে, তারপরে ধরো এই রাভা শিল্পীরা রয়েছে, ওই টাকাটা থেকে এদের আবার কিছু কিছু টাকা দেওয়া হতো। এবার এরা বলছে যে ওই টাকাটা বন্ধ হয়ে যাবার ফলে আমাদের মানে সমস্যা হয়ে গেছে, মানে আর কেউ রাভা নাচ দেখতে আসছে না, বা আমাদের একটা যে আর্নিং এর জায়গা সেটা একটা বন্ধ হয়ে গেছে, ধীরে ধীরে কমে গেছে। এটা নিয়ে আমরা স্টোরিও করেছিলাম যে রাভা শিল্পীদের কিরকম ভাবে, তো এক একটা মানে জায়গার এক এক ধরনের মানুষ, তাদের এক এক ধরনের সমস্যা, তাদের এক এক ধরনের মানে আমাদের এই পুরো রাজ্যে প্রচুর ধরনের তো সংস্কৃতি, প্রচুর মানে মানুষজন, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে। এবার সেই ছোট ছোট সংস্কৃতিগুলোকে মানে ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ করা, সেগুলোও কিন্তু একটা
খুব ভালো দিক। ধরো এক একটা জায়গায় মানে বাঁকুড়া ফাঁকুড়ার দিকে যে সমস্ত মন্দিরগুলো আছে, এত সুন্দর সুন্দর মন্দির, টেরাকোটার কাজ থেকে আরম্ভ করে কত ভালো ভালো মন্দির, এমন অনেক অনেক মন্দির যেগুলো প্রায় একদম ভগ্নপ্রায় হয়ে গেছে, বা ধরো সেগুলো এবার সেগুলোকে যদি সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে একটা টুরিস্ট মানে একটা হ্যাঁ একটা পর্যটন স্থল করা হয়, তাহলে সেইগুলো থেকে মানে সেইগুলো দর্শকদের আকর্ষণ করবে। এই ঘুরতে যাওয়া মানেই যে শুধুমাত্র মানে ধরো পাহাড় জঙ্গল বা ধরো সেটা সমুদ্র, এটা তো নয়। মানে আমাদের রাজ্যের বিভিন্ন বিভিন্ন জায়গায় যে সমস্ত ভালো ভালো জায়গা, মানে জায়গাগুলো দেখার জায়গা, যেগুলো আমরা এখনো পর্যন্ত দেখেই উঠতে পারিনি, হ্যাঁ, তো সেই সমস্ত দেখার জায়গাগুলোকে আস্তে আস্তে করে মানে দেখে বের করে সেই সমস্ত জায়গাগুলোই যদি একটা সুন্দর মানে পর্যটনের ব্যবস্থা করা যায়, তাহলে প্রচুর মানুষ আসবে, বাইরে থেকে মানুষ আসবে, তাহলে আর্নিং হবে, সেখানেও কিছু কিছু মানে শিল্প গড়ে উঠবে ছোট ছোট করে। বলতে বলতে আলিপুরদুয়ার থেকে এসে আজ আমার উত্তরের মানে কোনো মানুষের মানে সাংবাদিক বন্ধুর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল। হ্যালো, হ্যাঁ সুমিত কার্জি, হ্যাঁ সুমিত, স্বাগত এক্সপ্রেস অনলাইনে। শুনতে পাচ্ছ সুমিত? নেটওয়ার্কের প্রবলেম আসলে, ওদিকে হয়তো একটুখানি নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমরা আবার ওনাকে ডেকে নেব। হ্যাঁ ওকে, আমরা আবারও ভিডিও কলে যদি নাও পাই, যদি একটু ফোনে, কেননা আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই গরমে ওখানে ও খুব সুন্দর সুন্দর হ্যাঁ স্টোরিগুলো পাঠায়, তো ওখানকার ওই পর্যটন স্থল থেকে বিভিন্ন রকমের খবর পাঠায়। ওই হাতি সাফারি কিছুদিন আগেও পাঠিয়েছিল, গন্ডার শুমারির খবর, যে এই জঙ্গলে গন্ডারদের সংখ্যা বেড়েছে কিনা বা তাদের সংখ্যা কমেছে কিনা সেটা জানাটা খুব দরকার। মানে এই যে মানে পশুদেরও তো একটা, যারা যারা জঙ্গলে রয়েছে তাদের কোনো রকমের অত্যাচার হোক বা ধরো মানে তাদের চোরাচালান হোক বা বন জঙ্গল কেটে ফেলা হোক, এই কারণে তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। তো এই সংখ্যা গণনাটা মানে এই শুমারিটা হওয়া খুব দরকার এই কারণেই যে সংখ্যাটা কমছে না বাড়ছে সেটা জানাটা খুব দরকার। তাহলে যদি ঠিকঠাক একটা রেশিওতে থাকে তাহলে জানবে যে মানে ঠিক আছে সবকিছু একটা। আর এই মানে প্রকৃতিটা এমনই যে ভারসাম্য একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এই যে আমরা বিভিন্ন পাহাড়ি এলাকাতে ধরো বড় বড় রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় হোমস্টে তৈরি হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ব্যবসার জন্য মানুষ এখন প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা উত্তরাখণ্ডে যা যা কিছু ঘটেছে আমরা দেখেছি, মানে এটা তো হরদম সারা জায়গাতেই হয়ে যাচ্ছে যে প্রকৃতিকে ধ্বংস করার ফলে প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। কত মানুষ মানে ওই ধস টস নামলে কত মানুষ সেখানে প্রাণ হারাচ্ছেন এবং পর্যটকরা গিয়ে আটকে পড়ছে। তো এগুলোরও একটা খুব বড় এফেক্ট রয়েছে। প্রকৃতিকে ধ্বংস করে কিছু করা নয়, মানে উন্নতি তো হবেই কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে নয়। হ্যাঁ, তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন এই রিসর্ট হওয়া নিয়ে মানে নির্দেশিকা জারি করেছেন, কড়া ধমক দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে এই ধরনের মানে রিসর্টগুলো যাতে বন্ধ হয়, হোমস্টে যেগুলো হচ্ছে। কিন্তু সেই কোনো এক অজানা অদৃশ্য হাত কোথা থেকে মানে আসে জানি না, মানে মুখ্যমন্ত্রী বললেও কথা শোনে না, কেউ বললেই কোনো কথা শোনে না, মানে তারা করেই যায়। এরা প্রশ্রয়টা কোথা থেকে পায় সেটাও আমাদের জানা নেই। সুতরাং এই রিসর্ট হয়েও যাচ্ছে, বন জঙ্গল কাটাও হচ্ছে এবং বড় বড় হোমস্টে তৈরি হচ্ছে। তো এটার কোনো রকমের কোনো, এবং প্রশাসন চুপচাপই রয়েছে, মানে কোনো হেলদোল নেই, তার চারদিকে কোনো রকমের কোনো মানে দেখাশোনা করারও কোনো রকমের কোনো নেই। মানে এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে প্রত্যেকটা দিন, কোনো রকমের কোনো হেলদোল নেই, কোনো হুঁশ নেই। তো সুতরাং এই প্রকৃতিকে ধ্বংস করার এই যে যজ্ঞ মানুষ মানে শুরু করেছে, সেটা যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের মানে মানুষ থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। হয়তো বহু বছর পরে, আমাদের হয়তো দেখবেন অনেক বছর পরে মানে মানুষের অস্তিত্ব নিয়েও কিন্তু সংকট দেখা দেবে। যেরকম মানুষ অনেক স্পেসিসকে ধ্বংস করেছে, ঠিক সেই রকম একদিন প্রকৃতিও রিভেঞ্জ তো নেবে, যেরকম ভাবে নিচ্ছে। যেরকম ভাবে দেখো তুমি, আগে এত গরম ছিল না,
এখন কত গরম বেড়েছে, এবং এটার কারণ তো আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নির্বিচারে মানে প্রকৃতিকে ধ্বংস করছি। হ্যাঁ, তো নোংরা আবর্জনায় চারপাশ ভরিয়ে ফেলছি, পাহাড় কেটে ফেলছি, পাহাড়কে ভেঙে সেখানে বড় বড় হোটেল রেস্তোরাঁ, বড় বড় থাকার জায়গা করে ফেলছি। তো এগুলো তো আসবে। আচ্ছা, সুমিত আছে, আবারও পাওয়া গেছে সুমিতকে, দেখি একটু কথা বলি। হ্যাঁ সুমিত, হ্যাঁ শোনা যাচ্ছে। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। হ্যাঁ, এবার তুমি একটু পাহাড়ের খবর বলো, কেমন আছে তোমার ওখানে আলিপুরদুয়ার? আলিপুরদুয়ার একদমই গরম বলতে কিছু নেই। আজকে সকাল মানে এবং এখানকার যে চাষাবাদ সেই সুমিত কথাটা না, সুমিত কথাটা না, এলাকাগুলো ডুয়ার্সে কিন্তু এমনি একটু ঠান্ডা, এপ্রিল মে মাস পর্যন্ত প্রায় থাকে, তবে তার বেশি গরমে না। ডুয়ার্স এটা আপনার লেন, যেখানে ঘুরতে পাশাপাশি অনেক কিছু এখানে রয়েছে, সেটা দেখেন, সাফারি করেন। সুমিত কথাটা খুব কেটে কেটে যাচ্ছে, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সুমিত তুমি কি একটুখানি প্লেসটা চেঞ্জ করতে পারো? সুমিত নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, একটু কি প্লেসটা চেঞ্জ করা যায়? শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলো, তুমি একবার বলো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। আমাদের যে ডুয়ার্সের নিয়ে একটু আগে আপনারা আলোচনা করলেন, সেই আলোচনার ভিত্তিতে আমি বলবো, ডুয়ার্সের যে ঘুরতে আসেন আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন রাজ্য এবং এখানে কিন্তু ডুয়ার্সের মনোরম পরিবেশ, পাশাপাশি সাফারি করে গন বাইসন সব প্রশাসনিক যে এখানে পর্যটকদের জন্য সম্পূর্ণটা ফ্রি করে দেওয়া হলো। কেন টাকা নেওয়া হবে তাদের কাছ থেকে? তারপরেও কিন্তু পর্যটক অনেকটাই বাড়ছে। পাশাপাশি এখানকার সমস্যায় রয়েছেন যারা লোকাল সংস্কৃতি থেকে তুলে ধরেন বাইরের মানুষদের কাছে, পর্যটকদের কাছে, তারা টানে পড়েছেন। মানে অনলাইন সাফারি বন্ধ হওয়ার ফলে কিন্তু তাদের একটা প্রকট মানে সমস্যা দেখা দিচ্ছে। তারা যে নাচ গান করে 50 টাকা করে পেতেন জনপ্রতি, সেই টাকাটা কিন্তু এখন পাচ্ছে না। পর্যটকরা আসতেছেন সাফারি করে চলে যাচ্ছে। এখন ভিড় কেমন, পর্যটকদের ভিড় কেমন সুমিত? নাচ দেখতেছেন, কারো ইচ্ছে না হলে নাচ দেখতেছেন না। তারা কিন্তু এ নিয়ে শাসকের অভিযোগও জানিয়েছেন। পর্যটকদের ভিড় আবারও পর্যটক এখানকার ব্যবসায়ীরা আলোচনা, তবে পাশাপাশি ডুয়ার্সের বেশি। হ্যালো, হ্যাঁ সুমিতকে যদি একটু ফোনে নেওয়া যায়, যদি ফোনে নেওয়া যায় একটুখানি দেখো যে ভিডিওটা অফ করে যদি ফোনে নেওয়া যায়, কেননা ওখানে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আমি যে কথাগুলো বলছিলাম সুমিত সেই কথাগুলোই বললো, যে এই সাফারির জন্য, যে অনলাইন সাফারির জন্য যে টাকাটা নেওয়া হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে, সুতরাং ওই শিল্পীদের একটু অসুবিধায় পড়ে গেছে তারা। এবার এটা যখন একটা দিক বন্ধ হয়ে যায় তখন আরেকভাবে তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায় সেটাও একবার ভেবে দেখা উচিত। হ্যাঁ, ভাবনা চিন্তা করা উচিত সরকারের, যে সমস্ত একদম, আর ওরা তো মনে করো প্রত্যন্ত, মানে পাহাড়ের গ্রাম মানে একেবারে প্রত্যন্ত গ্রাম সেখানকার। এবার এই যে রাভা নৃত্য বলো বা যা কিছু ওখানে যে ছোট 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 গ্রামগুলো রয়েছে, সেখানে পাহাড়ি সংস্কৃতি অনেক ধরনের আছে, এবং সেখানে এই যে নাচ গান বিভিন্ন ধরনের সংস্কৃতিকে ওরা কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখে দিয়েছে। এবার ওরা সেগুলো কাকে দেখাবে? পর্যটকরা যায়, তাদেরকে একটু দেখায়, তাকে সেখান থেকে উপার্জন, আর ওখানেও তো উপার্জনের যে মানে সূত্রগুলো সেগুলো তো খুবই কম। তো
এই যে রাভা শিল্পীরা বা ধরো অন্যান্য শিল্পীরা, তারা ওই যে পর্যটকরা যাবে তাদের শিল্পটাকে প্রদর্শন করবে এবং কিছু টাকা হাতে পাবে এবং তাদের পরিবার চালাবে। আর এটাও তো ধরো খুব সিজনাল একটা ব্যাপার, যে এই গরমের সময়তেই যাচ্ছে, এখন শীতকালে কম পর্যটকরা হয়ে যাবে। তো এই সময়টাতে যদি তারা একটু বেশি পর্যটক পায়, বা যদি এগুলো একটু আলাদাভাবে ব্যবস্থা করা হয় তাদের এই নাচটাকে পরিবেশন করার জন্য, ঠিক আছে, পর্যটকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না, সেটা যেমন একদিক থেকে খুবই ভালো, যে পর্যটকরা খুব খুশি, ঠিক সেরকমভাবে ওখানকার মানুষগুলোরও যাতে মানে ভাতে টান না পড়ে, মানে পেটে টান না পড়ে, সেটাও একটা দেখা খুব জরুরি, তারা কিভাবে তাদের সংসারটা চালাবে। তো এই মানে সব জিনিসটাকে একটা ব্যালেন্স করে যে সবাই যাতে ঠিকঠাক করে থাকতে পারে, তাহলে সেই জায়গাটাকে একটা দেখাটা বোধহয় খুবই দরকার, যেটা সুমিত বলছিল। হ্যাঁ, তো এইরকম টুকরো টুকরো ছবি আমাদের জেলার সাংবাদিকদের সঙ্গে কথা বললে উঠে আসে। আমরা তো জেলার সাংবাদিকদের সঙ্গে কথা বলি, আপনারাও যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে 1800345341 এই নাম্বারে ফোন করতে পারেন আমাদের। আচ্ছা, ফোনে রয়েছে সুমিতকে, ভিডিওতে ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না, সুমিত ফোনে রয়েছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে সুমিত, বলো। তো ওটাই ডুয়ার্সে কিন্তু এখন মানে পর্যটকের যেটা ভিড় বললেন, সেই ভিড়টা কিন্তু এখনো দেখা যাচ্ছে। পাশাপাশি বক্সার জঙ্গলে আগে প্রবেশ মূল্য একটা লাগতো, পর্যটকদের কাছে নেওয়া হতো, মুখ্যমন্ত্রী ঘোষণার পর সেটিও উঠে গেছে। আগে মানুষের জনপ্রতি টাকা নেওয়া হতো, পাশাপাশি গাড়ি প্রতি এক্সট্রা টাকা নেওয়া হতো। এর ফলে কিন্তু পাশাপাশি ছাত্রছাত্রীরা যদি সেখানে ভ্রমণ করতে যান বা পিকনিক করতে যান বা ঘুরতে যান, তাদের কাছেও টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছিল। তারপরে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিষয়টি প্রশাসনিক বৈঠকে জানান। তারপরে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী পর্যটকদের কাছে টাকা নেওয়ার বন্ধের নির্দেশ দেন। হ্যাঁ, নির্দেশ দেওয়ার পরবর্তীতে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যাগুলো প্রশাসন এখনো সঠিকভাবে হস্তান্তর করতে পারেনি। এর আগেই মানে দেখো, এটাই হচ্ছে আমি আর সঞ্জীব এইমাত্র এটাই আলোচনা করছিলাম যে ধরো একদিক থেকে এই যে টাকা নেওয়াটা মুখ্যমন্ত্রী বন্ধ করেছেন, এটা যেমন পর্যটকদের কাছে খুব ভালো, তেমনি আবার ওখানে এই শিল্পের সঙ্গে, পর্যটন শিল্পের সঙ্গে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা যুক্ত বা ধরো শিল্পীরা যুক্ত, তাদের একটা পেটে টান পড়ছে, কেননা সেই টাকাটা তারা পাচ্ছে না। তো সুতরাং যেরকম এই দিক থেকে পর্যটকদের দিক থেকে তিনি একটা ভালো সিদ্ধান্ত নিয়ে ভালো একটা ব্যবস্থা করেছেন, ঠিক পাশাপাশি যে এদেরও যাতে কিছু হয়, এদের জন্য কিছু যাতে ব্যবস্থা করা হয়, তাহলে সেটাও বোধহয় একটু দেখাটা দরকার। হ্যাঁ, যারা লোকাল রাভা নৃত্য করেন, আদিবাসী নৃত্য করেন, যারা শিল্পী রয়েছে, তারা বারংবার দাবি জানাচ্ছেন যে অনলাইন সাফারি যদি শুরু নাও হয়, অফলাইন হয়, তাদের জন্য বন দপ্তর থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক, যে তারা যেন আগে যেভাবে একটা পয়সা পেয়েছেন, তারা যেন পুনরায় সেইভাবে আবারও পয়সা পান। আচ্ছা সুমিত, একটা জিনিস আমাকে বলো, যে এই যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে, সেখানে তো অসংখ্য তোমার নদী থাকে, মানে এই গ্রামগুলোর পাশে মানে পাহাড়ে প্রচুর তো নদী থাকে, সেই নদীগুলোর কি অবস্থা এখন সুমিত? দেখো, শীতকাল চলে গেল, বর্ষাকাল পড়লো, তবে এতদিন ধরে নদীগুলো শুকনো রয়েছে। যখনই বর্ষাকাল আসে কিন্তু ভুটান, আমাদের আলিপুরদুয়ারের শেষ সীমানা রয়েছে ভুটান দেশ, সেই ভুটান দেশ থেকে কিন্তু ভুটানে বৃষ্টি বেশি হলেই জল নেমে এসে আমাদের ভারতের নদীগুলোতে ঢুকে আলিপুরদুয়ার জেলার মধ্য দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে। তবে নদীর জল বাড়ার ফলে কিন্তু নদীরা ভাঙন ধরে, এবং নদীর ভাঙনের ক্ষেত্রে যে চাষাবাদ জমি রয়েছে সেগুলিও ভেঙে যায়। পাশাপাশি এর আগে আমরা খবরে দেখিয়েছিলাম জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের মাঝখান দিয়ে সিসামারা নদী এসেছে, সেই নদীও কিন্তু জল বাড়ার ফলে জঙ্গলের অনেকটা ক্ষতি হয়ে যায়, পশু জীবজন্তুদের অনেকটা ক্ষতির প্রভাব দেখা যায়। তবে সেই নদীর বাঁধের দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা, সেই বাঁধ কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে বাঁধ করে দেওয়া হবে, তারপরেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আবারও সামনে বর্ষাকাল, সেটি নিয়েও একটু চিন্তিত। পাশাপাশি
আচ্ছা, এই যে ধরো মানে নদী বাঁধ, এটা তো একটা দিক, মানে বর্ষা মানে এখন গরমে শুকিয়ে থাকে, তারপরে আবার বর্ষাকাল এলে ফুলে ফেপে যায়, গ্রাম জঙ্গল সমস্ত কিছু মানে খুব ক্ষতিগ্রস্ত হয়। এইবার আমি বলতে চাইছি যে এই নদীগুলো মানে যত সংখ্যক মানে যত বেশি নদী ছিল এখন কি সংখ্যায় কমে যাচ্ছে? না, নদী সংখ্যা কমছে না, নদী মানে নদী যেগুলো নদী এতদিন ধরে রয়েছে সেগুলো আছে, যেগুলো ছোট নালার মতো রয়েছে বা ছোট জলসার মতো রয়েছে সেগুলো বড় আকারের হচ্ছে। যখনই বর্ষা আসে নদীর জল ভরাট হয়ে কিন্তু নদীর দুধার এবং যে নালাগুলো রয়েছে দুধারে কিন্তু ভাঙতে ভাঙতে পাড়গুলো ভেঙে যাওয়ার পরে কিন্তু নদীর নতুন করে নদী তৈরি হচ্ছে। এর ফলে না না মানে আমি শুনছিলাম যে মানে নদীর উপরে এতটাই মানে অত্যাচার মানুষজন করে যে মানে নোংরা আবর্জনা ফেলা হোক বা এরকম কিছু করে নদী বুজে যায়, নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়, এরকম সমস্যা কি ওখানে রয়েছে পাহাড়ি নদীগুলো? হ্যাঁ, একদমই। নদীর গতিপথ মানে বছরে চেঞ্জ হয়। কোনো বছর জল বাড়াতে মানে এই দিক থেকে দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, এরকম দিক পরিবর্তন অবশ্যই হয়। তবে পাশাপাশি সব সময় মানে ডুয়ার্সে কিন্তু বৃষ্টি প্রতিনিয়ত হয়। আজকেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি ছিল, তারপরে কিন্তু নদীর জল একটু বেড়েছে। তবে প্রশাসন সেই বিষয়ে তৎপরতা রয়েছে এবং প্রত্যেক বছরেই আলিপুরদুয়ারে কিন্তু বন্যার একটা প্রকোপ দেখা যায় নদীর জল বাড়ার ক্ষেত্রে। তবে এটা আলিপুরদুয়ারে শুধু বৃষ্টি হলে হয় না, পার্শ্ববর্তী দেশ রয়েছে ভুটান, সেই ভুটানেই কিন্তু বৃষ্টিটা বেশি হলে জল আসে। এই জলের ফলে কিন্তু নদীর জল বেড়ে যাওয়ার পরে প্রতিনিয়ত বন্যার প্রকোপ দেখা যায়। এতে সমস্যায় পড়েন চাষিরা সহ সাধারণ মানুষ। আচ্ছা, একদম শেষে সুমিত, আজকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করব যে চা বাগান কেমন আছে, চা বাগানের মানুষজন কেমন আছে? দেখো, এর আগে চা বাগানের সমস্যা অনেক ধরনের ছিল, আমরাও সেটা খবরে দেখিয়েছিলাম। অনেক চা বাগান বন্ধ হয়ে পড়েছিল, মানুষের শ্রমিকদের পেটে রুটি রোজগারের টান পড়েছে, অনেক কর্মীরা না খেয়ে দিন কাটাচ্ছে, ভিন রাজ্যে কাজে গেছে। তবে পরবর্তীতে কিন্তু আলিপুরদুয়ারের মুখ্যমন্ত্রীর হস্তান্তর এবং অন্যান্য মন্ত্রীদের তৎপরতার পাশাপাশি কয়েকটি চা বাগান খুলে দেওয়া হয়। আচ্ছা, কয়েকটা চা বাগান খুলেছে, এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, খুশি খবর। পরবর্তীতে আবারও চা বাগান কিন্তু বন্ধের প্রকট দেখা যায়। অনেক চা বাগানে ঠিকভাবে পেমেন্ট পাচ্ছে না, যেটা আমাদের বিল হয়, বেতন হয় শ্রমিকদের, সেটা পাচ্ছে না এমনও অভিযোগ। সেই খবর আমরা দেখিয়েছিলাম। অনেক বিক্ষোভ হয়েছিল। তার পরবর্তীতে এখন বর্তমানে ঠিকই রয়েছে। তবে চা শ্রমিকদের এখন একটা সমস্যা, বর্ষাকাল পড়লো, বৃষ্টি হলো, তারা যখন চা পাতা তোলেন এই বৃষ্টির মধ্যে তাদের কিন্তু চা পাতা তুলতেই হয় ঝড় বৃষ্টির মধ্য দিয়ে, সেটাও একটা কষ্টের মধ্যে তারা দিন কাটান। ঠিক। সুমিত, আবারও কথা বলবো আমরা, আমাদের পরবর্তী বন্ধু অপেক্ষা করছে, তার সাথে কথা বলি। অনেক অনেক ধন্যবাদ এক্সপ্রেস অনলাইনের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আরেক সাংবাদিক বন্ধু আছে, দেখে নিই কোথা থেকে আছে। কোচবিহার থেকে দীপজয় আছে। হ্যাঁ দীপজয়, স্বাগত এক্সপ্রেস অনলাইনে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দীপজয়, স্বাগত তোমাকে এক্সপ্রেস অনলাইনে। হ্যাঁ, বলছি যে মানে কোচবিহার এখন কেমন আছে আমরা জানতে চাই, তোমার জেলা কেমন আছে? দেখো, এর আগেও কিন্তু বলেছিলাম কোচবিহার বরাবরই আমাদের একটা যেহেতু পর্যটন কেন্দ্র, কোচবিহার রাজবাড়িকে নিয়ে গড়ে ওঠে, সেখানে কিন্তু কোচবিহার বরাবরই একটা ফুরফুরে মেজাজে থাকে সব সময়, যে পর্যটকদের ঢল নামা রাজবাড়িতে, এটা কিন্তু বরাবরই থাকে। এখন কি মানে এই গরমকালে কি একটু বেশি পর্যটকের সংখ্যা আরো বাড়ছে নাকি কমার দিকে? না দেখো, কোচবিহার রাজবাড়িতে কিন্তু ঠান্ডা গরম বলতে সেরকম কোনো ব্যাপার নেই। তবে কোচবিহার রাজবাড়িতে কিন্তু সারা বছরই কিন্তু পর্যটকদের ঢল নামে। কোচবিহার রাজবাড়িকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরেও বহু পর্যটক কিন্তু এই কোচবিহার রাজবাড়িতে কিন্তু আসেন। এসে তারা অনেক সময় হোমস্টে করে কিন্তু বেশ কিছুদিন থাকার পরেই তারা কিন্তু এই কোচবিহার থেকে যান। আচ্ছা, আর এই কোচবিহার রাজবাড়ির আশেপাশে আর কি কি পর্যটন স্থল আছে একটুখানি জানাও আমাদেরকে, আমাদের দর্শক বন্ধুদের। দেখো, কোচবিহার রাজবাড়ির পাশাপাশি যদি দেখি, কোচবিহারের বিভিন্ন মহকুমায় যেরকম হচ্ছে দিনহাটা,
দিনহাটায় রয়েছে গোসানিমারি রাজপাট, যেটা রাজ আমলে তৈরি, এবং হচ্ছে পাশেই রয়েছে রসিক বিল মিনি জু। এর আগেও আমি কথা বলেছিলাম রসিক বিল নিয়ে। রসিক বিলের অবস্থা এখন কি, মানে রসিক বিল মাঝখানে কি একটা সংস্কারের অভাবে ধুকছিল বা এরকম কিছু একটা ছিল, এখন কি সেই সমস্যা মিটেছে? মাঝখানে যেরকম হচ্ছে সংস্কারের অভাবে ঢুকছিল, কিন্তু এখন কিন্তু দিনের পর দিন কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই আমরা যেটা বন দপ্তর সূত্রে খবর পাচ্ছি যে সেখানে বিভিন্ন পশু পাখি কিন্তু নিয়ে আসা হচ্ছে সেই রসিক বিল পর্যটন কেন্দ্রে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই খবর কিন্তু প্রকাশিত আনবো পরবর্তীতে দর্শকদের সামনে, যে বিভিন্ন এখানে হচ্ছে ম্যাকাও থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি কিন্তু আসতে চলেছে এই রসিক বিল পর্যটন কেন্দ্রে। আচ্ছা, আর চারপাশে মানে এরকম কি আছে যে মানে যে পর্যটন স্থলগুলো রয়েছে, কোচবিহার রাজবাড়ি তো খুব নাম করা, ধরো তাই জন্য ওখানে মানে আমাদের একটা প্রবণতা থাকে না, নাম করা জায়গাগুলোতে আমরা বেশি বেশি করে যাই দেখি, কিন্তু তার চারপাশেও এমন অনেক মানে কোচবিহারে তো তুমি বললে যে প্রচুর মানে দেখার জায়গা রয়েছে, সেই রকম জায়গাগুলো কি রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করে হয়? না দেখো, কোচবিহারের এই একমাত্র রসিক বিল পর্যটন কেন্দ্র বাদ দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু মোটামুটি রসিক বিলের বিভিন্ন যেগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার সেগুলো কিন্তু বেশ ভালো। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু রক্ষণাবেক্ষণ, এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায় কিন্তু দেবত্ব ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে। সেই দেবত্ব ট্রাস্ট বোর্ড কিন্তু বরাবরই সেই জায়গাগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করে রাখছে। আচ্ছা, মানে তাদের সরকারের দিকে তাকিয়ে থাকতে হয় না, যেহেতু দেবত্র ট্রাস্ট বোর্ডের আন্ডারে রয়েছে তাই তারাই মানে সমস্ত ব্যবস্থা করে এবং সংস্কার করে। এখানে কি মানে তোমাদের ওখানে মানে রাজাদের ইতিহাসের পাশাপাশি কি ওখানে বিভিন্ন রকমের মন্দিরের সংখ্যাও কি প্রচুর? হ্যালো দীপজয়, বোধহয় কেটে গেছে, মনে হয় লাইনটা কেটে গেছে, না আবারও এসেছে। সেই মন্দিরগুলি কি সংরক্ষণ করা হয় ঠিক করে? না দেখো, যদি মন্দিরের কথা বলি, বিভিন্ন এরকম কোচবিহার জেলায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ আমলের বিভিন্ন মন্দির। সেই যদি বলরাম মন্দির থেকে চণ্ডী মন্দির, মহাদেব মন্দির, বিভিন্ন মন্দির কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের কোচবিহার কিন্তু ধরতে গেলে শিব ঠাকুরের আরাধনায় বরাবরই মেতে থাকতেন কোচবিহারের বিভিন্ন রাজারা। সেই কারণে কিন্তু কোচবিহার জেলায় কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন শিব মন্দির। আচ্ছা, তাহলে কি এই গাজনের সময় কি ওখানে খুব মানে বড় অনুষ্ঠান হয়? যেহেতু শিব ঠাকুরের কথা বললে যে শিব মন্দির প্রচুর আছে এবং শিব ভক্ত প্রচুর, তো এই যে পয়লা বৈশাখের আগে যে গাজন হয় সেগুলো কি খুব বেশি করে হয় ওখানে? না দেখো, পয়লা বৈশাখে সেরকম গাজন হয়, তবে কোচবিহার রাজবংশের কিন্তু সেরকম গাজনের পরম্পরা নেই। তবে কোচবিহারে যে শিব চতুর্দশী রয়েছে, সেই শিব চতুর্দশীতে কিন্তু কোচবিহারের বিভিন্ন মন্দিরে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভক্তদের বিভিন্ন ব্যাপক সংখ্যক ঢল নামে। এবং শ্রাবণ মাসে যদি দেখি, আমাদের উত্তরবঙ্গের বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে জলপেশ শিব মন্দির, সেখানে কিন্তু বিভিন্ন ঢল নামে। সেই বানেশ্বর, জলপেশ, এগুলো কিন্তু আমাদের কোচবিহারের রাজারাই কিন্তু এই মন্দিরগুলো প্রতিষ্ঠাতা করেছিলেন। এখন ওয়েদার কিরকম কোচবিহারের? দেখো, কোচবিহারে কিন্তু বেশ কয়েকদিন থেকে গরম থাকলেও কিন্তু গতকাল থেকে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। গতকাল রাত্রি থেকে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনের বেলা সেরকম বৃষ্টি না থাকলেও আকাশ প্রচন্ড এখন মেঘলা রয়েছে, তবে যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা কিন্তু কোচবিহারে রয়েছে। আচ্ছা, ওখানে বৃষ্টি এসেছে তাহলে? হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত প্রচন্ড ভ্যাপসা গরম, আমাদের এখানে বৃষ্টির নামগন্ধ এখনো পর্যন্ত নেই। তোমরা খুব লাকি যে ওখানে খুব তাড়াতাড়ি বৃষ্টি এসে গেছে, এবং গরমের মধ্যে এটা তো খুব একটা মানে আনন্দের খবর। যখন প্রচন্ড গরম পড়ে আমাদের খুব কষ্ট হয়, তখন হঠাৎ করে যখন একটা বৃষ্টি এসে আমাদের মানে মনকে ভিজিয়ে দেয় তখন আমাদের খুবই ভালো লাগে। তো সেই বৃষ্টি ভেজা একটা মন নিয়ে বৃষ্টি ভেজা একটা সন্ধে খুব সুন্দর করে উপভোগ করো দীপজয়। আবারও তোমার সঙ্গে কথা হবে। আজকের মতো অনেক ধন্যবাদ। তো দেখো, এরকম একটা যেরকম দীপজয় বলছিল যে হঠাৎ একটা ভ্যাপসা গরমের মধ্যে যদি ভাবো যে বৃষ্টিটা এসে যায়, হ্যাঁ, তাহলে কিরকম লাগে। মানে তুমি তো একটু নাটক ফাটক কবিতা ফবিতা ভালোবাসো, তো তোমার কি মনে হবে তখন এইরকম একটা সময় হঠাৎ বৃষ্টিতে তোমার কি মনে হয়? অনেক কবিতা আসবে মনে কবিতা আসবে, অনেক কবিতা আসবে। আচ্ছা, মানে কবিতা পড়তে ভালো লাগবে না কবিতা বলতে ভালো লাগবে? কবিতা বলতে ভালো লাগবে, কারণ
একটা অস্বাভাবিক সময়ের মধ্যে যেটা অস্বাভাবিক জিনিস হয়, আচ্ছা তখন কবিতায় ওটাকে মানে এই গরমটাকে অস্বাভাবিকের সঙ্গে তুলনা করলো। যদিও গরমকালে গরমটা পড়বে এটা স্বাভাবিক, কিন্তু ওর কাছে একটা অস্বাভাবিক লাগছে। অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক এই জন্যই বললাম, যদি গ্রীষ্মতে যদি বর্ষা হঠাৎ করে মানে যদি বৃষ্টি পড়ে, হ্যাঁ সেটা না, বর্ষা না হলেও তো হঠাৎ করে বৃষ্টি আসতে পারে না, সেটা অস্বাভাবিক জিনিস, সেটা অস্বাভাবিক। আচ্ছা তাহলে একটা অস্বাভাবিক বৃষ্টি আসুক, এই আমরাও সবাই চাইছি যে একটা অস্বাভাবিক বৃষ্টি আসুক এবং আমাদের মনটাকে ভিজিয়ে দিক, আমাদের একেবারে শান্ত করে দিক, এই হাসফাসে গরম থেকে একটু মুক্তি চাই। যেরকম আলিপুরদুয়ার বললো ওখানে টানা বৃষ্টি হচ্ছে, কোচবিহারে বৃষ্টি হয়েছে কাল রাত্রিরে, আজকে মেঘলা আকাশ এবং খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরাও এখানে একটা বৃষ্টি চাই, তাই না? তখন সঞ্জীব বা সঞ্জীবের মতন এরকম কাব্যিক মানুষজন একটুখানি কবিতা আসবে মনে এবং চায়ের পেয়ালা হাতে নিয়ে বসে একটার পর একটা কবিতা বলবে, এরকম একটুখানি চাই, নালে গরমে বড্ড হাসফাসে অবস্থা হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকেই আমরা চাই যে সবসময় একটা স্বস্তিতে থাকতে, তাই না? সে গরমই হোক বা চারপাশের পরিবেশ হোক বা যা কিছু আমাদের চারপাশের সমস্যা হোক, সেই সমস্যাগুলো মিটে গিয়ে একটা স্বস্তির পরিবেশ আমরা সব সময়তেই চাই এবং আমরা সব সময় চাই যে চারপাশের মানুষরা ভালো থাকলে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এবং আমরা এই জন্যই এই এক্সপ্রেস অনলাইনে আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলি, যাতে বিভিন্ন জেলায় মানে ঘরে বসে বিভিন্ন জেলার সঙ্গে আমরা কথা বলতে পারি, বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতি আমরা জানতে পারি এবং এটা ওই সেই মানে একটা হঠাৎ করে কিছু পাওয়ার মতন আমাদের কাছে ধরা দেয়। যে এই যে যেরকম আমরা গরমের মধ্যে শুনতে পেলাম যে ওখানে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা ভাববো যে তাহলে মেঘটা উড়ে উড়ে আমাদের এদিকেও আসবে এবং আমাদেরও বৃষ্টি হবে, এই আশাতে থাকবো। আচ্ছা, মালদা থেকে আছে সাংবাদিক বন্ধু। হ্যালো, হ্যাঁ উজ্জ্বল, এক্সপ্রেস অনলাইনে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছে এখন? ওয়েদার কেমন মালদার? আমি ভালোই আছি। হ্যাঁ, তুমি বিগত কয়েকদিন ধরে মালদার অবস্থা খুবই খারাপ, আবহাওয়া এতটাই গরম হয়ে গেছে। আচ্ছা, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে মেঘের আকাশ মুখ ভার হয়ে আছে, কিন্তু সেরকম ভাবে আশেপাশে বৃষ্টি হলেও মালদা শহরে কিন্তু কোথাও বৃষ্টির কোনো খবর নেই এখন পর্যন্ত। হ্যাঁ, তাহলে তোমাকে শুনিয়ে রাখি যে আলিপুরদুয়ারের সাংবাদিক বন্ধু সুমিত কার্জি বলেছে ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের এর আগে কে বললো, দীপজয় বললো কোচবিহার থেকে, যে ওখানেও বৃষ্টি হয়েছে, তাহলে মালদাতেও বৃষ্টি হবে ধরে রেখেই চলো। সুতরাং তোমাদের ওখানকারও এই ভ্যাপসা হাসপাসে ওয়েদার কিন্তু খুব তাড়াতাড়ি বৃষ্টি ভিজবে, আশা আছে সেই অবস্থায় দেখার জন্য। বৃষ্টিটা হলে তবে মালদা মানেই একটা আমের শহর, কিন্তু বৃষ্টির অভাবের জন্য আমের প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা। আচ্ছা বলো তো, আমের অবস্থাটা কি এখন, মানে কিরকম অবস্থায় আছে আম, মানে পাকার দিকে বা কিরকম? মালদাতে এখন যা ওয়েদারের অবস্থা, তাতে আমের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। প্রচন্ড গরমে প্রচন্ড ভাবে আমের যে গুটিগুলো হয়, গুটিগুলো ঝরে ঝরে পড়ছে এবং বৃষ্টির অভাবের জন্য পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বিশেষভাবে চাষিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃষ্টির অভাবে। আচ্ছা, বৃষ্টিটা খুব চাই, নালে বৃষ্টি না হলে এবারে আমের ফলনটা খুব ভালো হবে না, এরকমই একটা মানে বলছো তো? একদম একদম, বৃষ্টির অভাবের জন্য আমের প্রচন্ড ক্ষতির সম্মুখীন হতে চলেছে চাষিরা। আর মোটামুটি কিরকম সময় থেকে মালদার আম মানে উঠতে শুরু করে বাজারে? মালদার আম এখনো সেইভাবে বাজারে এখনো শুরু হয়নি, এখনো অনেক সাইজটা ছোট। বাজারে আস্তে আস্তে প্রায় বৈশাখ মাসের প্রথম দিকে বাজারে আসতে শুরু করবে, কারণ এই মাসের শেষের দিক থেকে কিছু কিছু আম বাজারে ঢুকতে শুরু করবে। তবে এখন বাইরের যে আমগুলো আসছে সেগুলোই বাজারজাত হয়ে যাচ্ছে। মালদার স্থানীয় যে আমগুলো সেগুলো আসতে বেশ খানিকটা দেরি। এখন বাইরের বলতে কোথা থেকে আসছে? বাইরে এখন তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এই সাইড থেকে আসছে, মানে রাজ্যের বাইরের আম। রাজ্যের বাইরের আমগুলোই মালদার বাজার, আশেপাশের বাজারগুলোকে দখল করে রেখেছে। মালদার স্থানীয় যে আমগুলো সেগুলো এখনো বাজারে আসতে 1 মাসের মতো এখনো ওয়েট করতে হবে আমাদের সবাই। আচ্ছা উজ্জ্বল, মালদায় মানে কত মানে কিরকম আম পাওয়া যায়, মানে একটু নামগুলো বলো তো। মালদার আম বলতে সবার প্রথমে আসে ফজলি, হিমসাগর, গোপালভোগ, রাখালভোগ, মল্লিকা, কাঁচা মিঠা আম। এই আমগুলো ল্যাংড়া, এগুলো হচ্ছে ফজলিটা বোধহয় একটু পরের দিকে না? ফজলিটা বোধহয় একটু পরের দিকে হয়। ফজলি আমটা একটু শেষের দিকে হয়।
প্রথমে শুরু হয় হচ্ছে লক্ষণভোগ, গোপালভোগ, কৃষ্ণাপাতি, এইগুলো রাখাল ভোগ, এই আমগুলো শুরু হয়। তার কিছুদিন পরে উঠতে শুরু করে কাঁচা মিঠা আম, রাখাল ভোগ, বৃন্দাবনী বলে একটা আম শুরু হয়েছে কিছুদিন ধরে, এই আমটাও আসছে এখন মালদার বাইরে। মালদারি মানে লোকাল মানে আম? হ্যাঁ হ্যাঁ, মালদার লোকালি এই আমটাও বেশ কয়েক বছর ধরে একটু বাজারজাত শুরু হয়েছে। আচ্ছা, বাজারে বেশ একটা প্রভাব ফেলেছে। একদম ঠিকই তাই। মানে আমরা ভাবো, আমরা এখানে সঞ্জীব, আমি এখানে মানে আম আমরা কিনে খাই, ওখানে ওদের আমের সমস্ত চারপাশে বাগান, আম ঝুলছে, একটা মানে একটা আলাদাই একটা পরিবেশ। আর হ্যাঁ, হাতের কাছে আম, এবং মালদা তো মানে আমের জন্য একেবারে বিখ্যাত। তো ওখানকার যে তুমি বললে যে বৃষ্টিটা এলে আমটা আর একটু ভালো হবে, না হলে মানে যে সমস্ত আম চাষিরা রয়েছে তারা একটুখানি মানে লাভের মুখ কম দেখবে। তো এক্ষেত্রে ধরো এই যে আমের যে চাষ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার থেকে কোনো রকমের কোনো ব্যবস্থাপনা মানে নাই কি? হ্যাঁ, এই আমের এই যে এই বছর যা আবহাওয়ার তারতম্য চলছে, এই বিষয় নিয়ে আমরা জেলার হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকের সঙ্গে এবং জেলা শাসকের সঙ্গেও কথা বলেছি বেশ কয়েকদিন আগে। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে চাষিদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে, এবং বিশেষ করে এই যে খরার মৌসুম চলছে এখন, এইখানে বোরন চাষের জন্য হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে চাষিদের বলা হচ্ছে যে বোরন স্প্রে করলে কিছুটা হয়তো আমকে রক্ষা করা যেতে পারে, বৃষ্টি যতক্ষণ না হচ্ছে। মানে ধারণ ক্ষমতাটা বাড়বে, তাই তো? একদমই একদমই, মানে পড়ে যাবে না, মানে ইয়েগুলো মুকুলগুলো ঝরে পড়ে যাবে না, ঝরে পড়বে না, গুটিগুলো আটকে থাকবে এবং তাতে কিছুটা চাষিরা ফলন দেখতে পারবে। আর ওখানে জলের কিরকম মানে অবস্থা, মানে জল কষ্ট রয়েছে, জলের সমস্যা রয়েছে মানুষের? জলের সমস্যা মালদা শহরে নেই, আশেপাশে একটু একটু এখন দেখা দিচ্ছে, তবে সেই রকম ভাবে জলের কোনো অসুবিধা এখন পর্যন্ত আমাদের সামনে এসে পড়েনি। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে একটু যদি বৃষ্টিটা যদি চলে আসে, তাহলে মালদার এখন মানে প্রথম চাহিদা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি এসে গেলে আম খুব ভালো থাকবে, গোটা রাজ্য এবং মালদার আম যেখানে যেখানে যায় সুন্দরভাবে সেই আমগুলো যাবে, আমের ফলন ভালো হবে, এবং মানে আমরাও খুব খুশি হব, চারপাশের মানুষজন খুশি হবে। আর মালদাকে খুশি করতে গেলে চাই এখন বৃষ্টি, তাই তো? একদমই একদম। ঠিক আছে উজ্জ্বল, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আমের অনেক গল্প শুনলাম, আরো পরে আমরা শুনবো। আপাতত তোমাকে আমরা বিদায় জানাচ্ছি, এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো। উজ্জ্বলের সঙ্গে কথা বললাম, দেখো কতগুলো আমের নাম তুমি জানতে পারলে। এত কি আম আমরা জানি? মানে আমাদের এখানে আসে এতগুলো আম, হয়তো আসে, কিন্তু আমরা মোটামুটি ওই হিমসাগর, ফজলি, কাঁচা মিঠে, তারপরে সিঁদুর আম বলো, কিন্তু একটা আম হয় সিঁদুরে আম, ওই যে হলুদ রঙের এবং লাল রঙের একটা থাকে নিচের দিক করে, হ্যাঁ, তো এইগুলো থাকে। এখন তো মানে ওই যে ও বলছিল যে আমাদের রাজ্যে কত মানে এই মালদা ফালদায় কত আমের ফলন হয়, কিন্তু সেই মানে ভিন রাজ্য থেকে আম এখন দেখো ঢুকে গেছে, মানে এখন চলে এসেছে। তো সেগুলোও থাক, সেগুলো মানে এখন বাজারটা চলুক, তারপরে আমাদের যে আমগুলো রয়েছে সেই আমগুলো আমাদের বাজারে আসার পর আমরা সকলে মিলে সেই আম খাওয়া শুরু করব। গরমকালে আম খাওয়াটা একটা মানে আম থাকলো মানে বাড়িতে এরকম হয় না যে আম থাকলো মানে খাবার বেশ একটা রয়েছে, খিদে পেলে একটু আম খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? সবাইকারই বোধহয় এরকম হয়। আম খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কম মানুষ আমি দেখেছি, মানে খুব এরকম শোনা যায় না যে আম খেতে ভালোবাসি না, সবাই মোটামুটি আম খেতে ভালোবাসে। আর মালদার এই আমের জন্য বৃষ্টি প্রয়োজন, ঠিক যেরকম আমাদের এখানেও বৃষ্টি প্রয়োজন। এই কবি মানুষগুলোকে একটু উজ্জীবিত করার জন্য বৃষ্টি প্রয়োজন, এবং আম ভালো হওয়ার জন্য বৃষ্টি প্রয়োজন, এবং বৃষ্টি প্রয়োজন ওই যে সমস্ত মানুষগুলো বিভিন্ন জেলায় জেলায় রয়েছে যারা জলকষ্টে ভুগছে, তাদের জন্য বৃষ্টিটা এখন খুব প্রয়োজন। আবার একটা সময় দেখা যায় যে অত্যাধিক যখন বৃষ্টি হতে শুরু করবে, তখন যে যে জায়গায় ওই প্লাবিত হয়ে গিয়ে ধস নামে, বা ধরো যেখানে বাঁধ নেই, এসব মানুষদের আবার সমস্যা ভীষণভাবে হয়। তবু এখন যেটুকু মানে দরকার সেইটুকু বৃষ্টিটা খুব কাঙ্ক্ষিত মানে আমাদের কাছে। তো একটা এই
মানে শ্রী রবীন্দ্রনাথ লিখেছিলেন না তৃষ্ণারও শান্তি, তো সুতরাং সেরকমই একটা তৃষার্ত মানুষ বৃষ্টি পেলে যেরকম ভাবে একটা শান্তি পায়, সেরকমই আমাদের একটা শান্তির প্রয়োজন। প্রচন্ড গরম, এবং গরমে আমরা সকলেই ভালো থাকার চেষ্টা করছি, কতটা থাকতে পারছি জানি না, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকার চেষ্টা করাটাও খুব দরকার। আর দেখো, একটা এই হাসফাসে অবস্থার মধ্যেও কিন্তু আমাদের সামনে পয়লা বৈশাখ আসছে, তার কেনাকাটা আছে, তার সমস্ত আয়োজন রয়েছে, তার মধ্যেই সবকিছু করতে হবে। একদম সময় শেষ হয়ে গেছে সঞ্জীব, গল্প করতে করতে হাতে একদমই সময় নেই। সম্ভবত আমরা পুরোটাই কভার করে ফেলেছি যা রাজ্যে চলছে, সেগুলো রাজ্যে হোক জেলায় হোক আমরা সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলে নিয়েছি এবং সেগুলো আমরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি। এবং আমাদের যেহেতু হাতে এখন সময় খুব কম, ফাল্গুনিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ তোমাকেও সঞ্জীব। আজকের মতো সঞ্জীব আর আমার কথোপকথন এখানে শেষ করলাম, কিন্তু এই কথোপকথন চলতেই থাকবে, কেননা এক্সপ্রেস অনলাইন চলতে থাকবে, আর এক্সপ্রেস অনলাইনের সঙ্গে থাকবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি আর সন্দীপ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।